জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সরকার সংস্কার কমিশনও বলছে, জাতীয় নির্বাচনের আগে তৃণমূলের নির্বাচন দিতে জনদাবি রয়েছে। এই প্রসঙ্গে বিএনপি বলছে, অন্তর্বর্তী সরকার কখনোই স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না, এমন কোনো নজির নেই। বিএনপির দাবি, আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে, নির্বাচিত সংসদই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। সমাধান কোন পথে, এ বিষয়টি আজকে আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ফার্নাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক। সেই সঙ্গে আরও আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা রাজনীতিতে একটি বিষয় দেখি যে একটি সংকট শেষ না হতে হতেই নতুন একটা ইস্যু উদ্ভব হয়। আমরা বিগত সময়ে, বিগত বছরে অনেকগুলো সংকটের ভেতর দিয়ে গেছে রাজনীতি, এমনটি দেখেছি। এরই মধ্যে আবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন করে সংকটের এক ধরনের ইঙ্গিত দেখা যাচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। দেখেন, জাতীয় সংসদ নির্বাচন আমার ধারণা এবছরের শেষে হবে, না হলে প্রধান উপদেষ্টা বলেছেন যে অল্প সংস্কার হলে এবছরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে, আর যদি একটু বেশি সংস্কার হয় তাহলে সামনের বছরের মাঝামাঝি। এবং আমার ধারণা এটা হবে। 2025 সাল কি নির্বাচনী বছর হতে যাচ্ছে মনে হয়, আমার ধারণা। কারণ বেশি সংস্কার হওয়ার সুযোগ নাই, কারণ যেভাবে রাজনৈতিক দলগুলি কথা বলছে। কারণ আলটিমেটলি আজকেও তো বিএনপির মহাসচিব বলেছে। আমরা যদি বেশি সংস্কারের বিষয়টা একটু বুঝতে চাই জনাব এম এ আজিজ, আমরা প্রধান উপদেষ্টা দুটি সম্ভাব্য সময়সূচির কথা যদি বলি, ডিফারেন্সটা কিন্তু আমরা দেখছি 6 মান্থসের। এই 6 মান্থসে আসলে বেশি সংস্কারটা কিভাবে সম্ভব, কোন প্রক্রিয়ায় সম্ভব? দেখেন, আমার কাছে মনে হয় সংস্কারের প্রসেসটাই উল্টা হয়ে গেছে। যেভাবে সংস্কার কমিশন করে করে করছে, এতে সংস্কার কিন্তু অল্প সংস্কারও করা সম্ভব হবে না ফাইনালি, আমার কাছে অনুমান হচ্ছে। কারণ ধরেন, আমি একটি পয়েন্ট বলি যে বিএনপি, আওয়ামী লীগ নাই, বিএনপি এখন মেজর সংগঠন, তারপরে জামাতে ইসলাম। জামাতে ইসলাম বলে আনুপাতিক হারে নির্বাচন, বিএনপি বলে ওয়েস্টমিনস্টার সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমে নির্বাচন আছে। তো এখন এই দুই জায়গায় যদি দুই পার্টি স্টিক করে তাহলে তার সংস্কার হবে না। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যতটুকু সংস্কার হয় অতটুকু নিয়েই আমরা ইলেকশনে যাব। হ্যাঁ, তার মানে সংস্কার এখানে আটকায় যাবে। দ্বিতীয়টা হচ্ছে, ধরেন ওনার মেইন সংস্কার হলো 6টা, প্রায় 10-15টা করে ফেলছে, 11টা। তো ওনার মেইন হচ্ছে 6টা, বলা হচ্ছে সংস্কার 6টা। এই 6টা সংস্কার উনি করতে পারবেন না কোনো অবস্থায় না। অন্তত নির্বাচন একটি নিরপেক্ষ হতে যতটুকু সংস্কার দরকার, এটা দলগুলোও তাই চায়, এই সংস্কার করে নিয়েই ইলেকশনে যাওয়া উচিত। কারণ এই সরকার, আমার কাছে মনে হয়েছে, সব কিছু মিলে সরকার যেদিকে ধাক্কা দেয়, ছাত্ররা ধাক্কা দিলে ওইদিকে হেলে, বিএনপি ধাক্কা দিলে ওইদিকে হেলে। আজকে দেখেন যে আপনার আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিচার জায়গা ছিল, ওখানে প্যান্ডেল আগুন দিয়ে ফোড়ায় দিছে, এখন কয়ে ফেলছে সরায় ফেলবো। তারপরে বিসিএসে পরীক্ষা দিছে, প্রথমে 200 কতজন বাদ দিয়ে দিছে আপনার ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে। এখন তারা আন্দোলন নামছে, কয় যে না, এখন আবার পুনরায় তদন্ত হচ্ছে, অধিকাংশই চাকরি পাবে। তার মানে ধাক্কা দিলেই সারেন্ডার করে, ধাক্কা দিলেই সারেন্ডার করে। এভাবে তো সরকার চলে না। আমার কথা হচ্ছে, যেটা আগেই চিন্তা করতে হবে প্রত্যেকটা পদক্ষেপ। এই জন্য রাজনীতিবিদরা দেশ চালাতে বেশি পারদর্শী হয়, কারণ জনগণের মানে আচরণটা পলিটিশিয়ান যেভাবে বোঝে ওইভাবে বোঝে না। তো এখন ধরেন সংস্কারের বিষয়ে যেটা আপনি বলতেছেন যে হ্যাঁ, সংস্কার সময় লাগবে, এটা চলমান ব্যাপার। বিজ্ঞানের অগ্রগতি আছে, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সংস্কার হতে থাকবে। যেমন ধরেন, আমরা ছোটোবেলায় দেখেছি গরু লাঙল বায়, গরু ধান মারাই করে, এখন গরু কাজে লাগে না, গরুর খাতে গাভী গরু দুধ দেয় আর
ষাঁড় গরু খালি মাংস দেয়, এই তো গরুর কাজ। অর্থাৎ বিজ্ঞানের এখন ট্রাক্টর হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে। তো এই জন্যেই সংস্কার চলতে থাকবে। সংস্কার যেটা হাতে দেওয়া হয়েছে, এই সংস্কার কিন্তু আপনার শেষ করলেই শেষ হবে না, এটা আনএন্ডিং। ধরেন 53 বছরে মনোজগতের যে পরিবর্তন আমাদের হয়েছে এই 3 জনের, এটার পরিবর্তন কি দিয়ে করবেন? যদি দেশটা গণতান্ত্রিক পন্থায় মানবিক দেশ গড়ার ক্ষেত্রে পলিটিশিয়ানরা সরকারটা ওইভাবে পরিচালিত করে, তাহলেও তো অন্তত মনোজগৎ পরিবর্তন হইতে 10-15 বছর লাগবে। ধরেন ব্রিটেন বলেন, জাপান বলেন, দেশের প্রধানমন্ত্রী চলে যায়, সরকারের উপর থেকে চলে যায়, নানান কারণে চলে যায়, কেউ দুর্নীতির দায়ে চলে যায়, কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না, রাষ্ট্র ঠিক চলে। কিন্তু আমাদের দেশে সরকার যেমন এই যে হাসিনা সরকার চলে গেছে, বলা হচ্ছে যে সব প্রতিষ্ঠান শেষ, অর্থাৎ সব কবজা করে ফেলে। আমাদের মৌলিক বিষয়গুলোতে কেন আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি না? এটার আমার একটা ব্যাখ্যা আছে, সবার সাথে মিলবে না। কারণ হচ্ছে আমাদের দেশে 10 থেকে 12 প্রকার জাতি তৈরি হয়। যেমন ধরেন শিক্ষা, বাংলার ইংরেজি, বাংলার ভাগ আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইংরেজির আবার ভাগ, মানে বাংলার বিভাগের ইংরেজি আছে, ইংরেজির পিওর ইংরেজি আছে, বিদেশি ইংরেজি আছে। এইভাবে 10 থেকে 12 প্রকার ছাত্র পড়ানো হয় এবং শেষ পর্যন্ত মাস্টার লেভেল পর্যন্ত। তখন এই যে ছাত্ররা গড়ে ওঠে, জাতি এই 10-12 প্রকার যে গড়ে ওঠে, এরা কোনো ইস্যুতে মানসিকভাবে এক হতে পারে না, যার ফলে কিন্তু এক হতে পারছে না। এখন রাজনীতিবিদরা যদি উপর থেকে অন্তত এক হতে পারতো তাহলেও হয়তো হতো, কিন্তু আমাদের দেশে শুরুর থেকে গোড়ায়। এই জন্যেই ধরেন এসএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে একমুখী শিক্ষার পক্ষে, অন্তত জাতি গঠনের জন্যে একমুখী, অর্থাৎ ন্যাশনাল ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ হতে জাতির চিন্তা ধ্যান ধারণা একরকম হতে হবে। কিন্তু শিক্ষা ব্যবস্থাটা আমাদের এখনো কিন্তু এই জাতি গঠনের উপযোগী হয়ে। জনাব আজিজ, আপনি বলছিলেন রাজনীতিবিদরা যদি আসলে একত্রিত হতে পারে, কিন্তু আমাদের রাজনৈতিক বাস্তবতা আমরা দেখেছি যে ঐক্যই বিরল ঘটনা। এবার আমরা সেই বিরল ঘটনার যদি বলি যে সমাধানে পৌঁছাতে পারবো কিনা বা বাস্তব কোনো রূপ আমরা তৈরি করতে পারবো কিনা, সে প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে মোশাররফ আহমেদ ঠাকুর। বর্তমান সময়ের রাজনীতিতে আমরা দেখছি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা চলছে, যেখানে বলা হচ্ছে যে বিএনপির বিপরীতে সরকার ও রাজনৈতিক দলগুলো, সমাধান কোন পথে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, প্রখ্যাত সাংবাদিক, আমাদের সিনিয়র ভাই আমি আজিজ ভাই তো খুব স্পষ্ট করে বলেন। তো আজিজ ভাই বলার পরে বলাটা খুব কঠিন জিনিস। আমি শেষ থেকে শুরু করি। এই সরকার কিছু অপ্রয়োজনীয়, অহেতুক, অযাচিত বিতর্ক আহ্বান করছে। এটা হাসিনাও শেষের দিকে এইরকম অপ্রয়োজনীয়, অযাচিত, এইসব অহেতুক বিতর্ক তিনি তৈরি করতেন। তো আমি আপনাকে বলছি যে দেখুন, আমার সামনে প্রায়োরিটি কি, অগ্রাধিকার কি? অগ্রাধিকার হলো একটা নির্বাচন করে আপনার অন্তর্বর্তীকালীন মেয়াদটা আপনি শেষ করবেন সুন্দরভাবে, মান ইজ্জত সহকারে আপনি চলে যাবেন, এটি হলো আপনার প্রায়োরিটি। তাইলে আপনি এই নির্বাচনটা করার জন্য যে কাজগুলি আছে, এই সংস্কারগুলি করবেন। দেখুন, আমি একটা ছোট্ট সংস্কারের কথা বলি। আমাদের ভোটার তালিকা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 আছে। এই অনুযায়ী আমরা ভোটার তালিকা যে ডাটাবেজ করা হলো 7-8-2 বছরে বিশাল কর্মযজ্ঞ করে, এবং এটাকে মনে করা হয় যে উপমহাদেশে সর্বোচ্চ একটা ভালো ভোটার তালিকা। ওই সময় নির্বাচন কমিশন অনেক অপকর্ম করার পরেও তারা এই কাজটা ভালো করেছে। এটা আর্মি করে দিয়েছিল। হ্যাঁ, 130টা সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে এই যে শাখাওয়াত যে বড় বড় কথা বলে, এই শাখাওয়াত টাকা খাইছে। আমি একবারে অন রেকর্ড বলতেছি, শাখাওয়াত 130টা আসনের থেকে টাকা খাইছে, এবং ওই টাকা দিয়ে বড় লোক, এবং ওই টাকা দিয়ে এখন ওই করে এই বুদ্ধিবৃত্তি চর্চা করে। তো আসুন, এই ভোটার তালিকাটা ওই সময় ডাটাবেসটা করে দিল আর্মি।
আমাদের আর্মি, আমাদের আস্থার প্রতীক আর্মি করে দেওয়ার পরে এটা নির্বাচন কমিশন এটা ইউজ করছে। 2010 সালে বলা হলো যে পর্যায়ক্রমে ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র এটার থেকে নেওয়া হবে। কিভাবে নেওয়া হবে? প্রথম 18 বছর পর্যন্ত করা হয়েছিল, এরপরে 2 বছর কমানো হলো, মানে যাদের বয়স 16 তাদেরকে ডাটা বেজে নেওয়া হলো। তারপরে আরও 1 বছর কমানো হলো, 15, এখন 14, এভাবে নেওয়া হয়। মানে এখন সে আস্তে আস্তে 2 বছর করে নিয়ে 0 পর্যন্ত নেবে ইনফরমেশনটা, এবং 0 পর্যন্ত ইনফরমেশনটা নিয়ে করবে কি একটা ফরম্যাট রাখবে, যেদিনই তার 18 বছর পূর্ণ হবে তার নামটা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখেন একটা ইউনিফাইড সিস্টেম, এখানে একটা ইউনিফাইড একক একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলতেছে। 2023 সালে এসে দেখলো যখন শেখ হাসিনা এই ভোটার তালিকায় 2 নম্বরই করা যাচ্ছে না, তখন সে একটা নতুন আইন করলো, ভোটার তালিকা নিবন্ধন আইন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 দিয়া বলল এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করতে হবে। আসুন আমরা এই জায়গাটায় আসি। সুরক্ষা সেবা বিভাগের আন্ডারে দিলে কি হবে? আমার সমস্যা কি? সমস্যাটা হলো বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী কী কাজ করে। প্রথমত সীমান্ত সামলায়, পারে না। নাম্বার 2 হচ্ছে ল অ্যান্ড অর্ডার দেখে টোটালি ব্যর্থ। নাম্বার 3 সে পাসপোর্ট মানুষকে দেয়। এই 3টা কাজ করতে গিয়ে দেখা গেল যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনের যে মূল যে লাঠিয়াল বাহিনী, মানে মূল যে কর্মী বাহিনী, তার নাম হলো পুলিশ, এই 80% থানা পুলিশ মানুষ পুরাই দিছে। তাইলে আমি তো মনে করি আজকে এই বলেন তো যে কয় পার্সেন্ট মানুষ মামলা করতে যায়, কয় পার্সেন্ট মানুষ মামলার আসামি হয়? 2। আর অন্যান্য যে কাজগুলি কয় পার্সেন্ট মানুষ পাসপোর্ট নিতে যায়? যদি 12 কোটি মানুষের এই ভোটার তালিকা এবং এই যে জাতীয় পরিচয়পত্র ইয়ার সাথে দেওয়া হয়, এই কী বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়, তাহলে তো আমার তো মনে হয় আগামী 5 বছর 10 বছর পরে যে একটা মানুষের বিক্ষোভ হবে, সেই ক্ষেত্রে পুলিশের থানা না, পুলিশের আত্মীয় স্বজনের বাড়িঘরকে মানুষ পুরাই দেবে, যে নির্যাতন হবে। আমি একটা কেস স্টাডি বলি, একবার নাম সহ বলতেছি। বানিয়াচঙ্গের জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম আহ্বায়কের নাম হলো জহির লস্কর। তার বিরুদ্ধে একটা পুলিশকে ঢিল মারার মামলা দিছে, এটা তো ছিলই আমাদের। তো তার বিবাহ হয়েছে, হওয়ার পরে কন্যা হচ্ছে লন্ডনী কন্যা। তো সে পুলিশ জানতে পারছে তার কাগজপত্র আসছে, পাসপোর্ট করতে গেছে। তো শুনছে যে জহির লস্করের স্ত্রী বিদেশে থাকেন, তার কাগজপত্র আসছে, তার দ্রুত পাসপোর্ট করতে হবে। তার কাছে পুলিশ 1 লক্ষ টাকা খাইছে এই পাসপোর্ট ক্লিয়ারেন্সের জন্য, 1 লাখ টাকা খাইছে। আমি অন রেকর্ড বলছি। তো আজকে যদি এই সুরক্ষা সেবা পুলিশের হাতে যদি এই জাতীয় নিবন্ধন কি বলে আমাদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আর ভোটার তালিকা এটা যদি জাতীয় নিবন্ধন ছেড়ে দেওয়া হয়, তাহলে পুলিশ কি করতে পারে? তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, তর্ক থাকবে, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। তারপরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের থেকে এই নির্বাচন কমিশনের কাছে মানুষ অনেক আরাম অনুভব করে। ধন্যবাদ জানাচ্ছি ঠাকুর। কিন্তু আমার মূল যে প্রশ্ন ছিল যে স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে বিএনপির বিপরীতে সরকারের কোনো রাজনৈতিক দলগুলো সেই আলোচনা নিশ্চয়ই আমরা পরবর্তী অংশে ফিরব। আমি শেষ করি আমি জায়গাটা যে নির্বাচনকে আপনি জাতীয় নির্বাচন রেখে ভোটার তালিকা আইন এই যে 23 এটা 1 মিনিটে রহিত করে দেন, একটা সংস্কার তো হইলো, একটা সংস্কার তো হলো। এটা করছেন না তো, আপনি 6 মাস হয়ে গেল করেন না। যেটা আপনার হাতে আছে সংস্কার করার, আপনি এই ভোটার তালিকা 2023 জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 রহিত করতে লাগে 1 মিনিট রাষ্ট্রপতির একটা অধ্যাদেশের মাধ্যমে। এটা সরকার করে না। আমি আসিফ নজরুলকে এইখান থেকে বলছি যে আপনি দয়া করে এই কাজটা করুন, মানুষ আপনাকে দোয়া দিবে, মানুষের উপকার হবে, আপনারা নিজে বাঁচবেন, জাতি বাঁচবে। এই কাজটা দয়া করে করুন এবং
এই যে অহেতুক বিতর্ক, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এটা আপনাদের কাজ না। এটা যারা আসে, যারা নির্বাচিত হয়ে আসে, স্থানীয় সরকার নির্বাচন হলে অসুবিধাটা আসলে কোথায়, সেই ব্যাখ্যাটা জানতে চাই বিরতির পর। দর্শক, দেশ ধরে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি, এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর যে আলোচনায় আমরা ছিলাম, বিএনপি বলছে অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না, এ ধরনের কোনো নজির নেই। কিন্তু অন্তর্বর্তী সরকারের নজিরই কি বাংলাদেশে আছে বিগত সময়? অন্তর্বর্তীকালীন সরকার এটা প্রথম। তবে অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়টার উপর ভিত্তি করে হয়েছে, সেই বিষয়টা ইতিমধ্যে ভুয়া প্রমাণিত আছে। এক নম্বর হচ্ছে যে সেইটা হচ্ছে যে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের যে 106-এর আন্ডারে যে নেওয়া হয়েছে, ওই কি বলে মতামত নেওয়া হয়েছে, এই মতামতটা ভুয়া, টোটালটা ভুয়া। কিভাবে? এক নম্বর হলো যে যদি এরা কোথায় বসছেন এটা লেখা নাই। নাম্বার 2, ভার্চুয়ালি যদি হয়ে থাকে, বসে থাকেন, তাহলে এটা রেকর্ড থাকবে, এটা নাই। তো যেভাবেই হোক, ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী এই সরকারটি, আমরা যেহেতু মতামত দিয়েছি, অভিপ্রায় ছিল আমাদের, এই সরকারটি আমরা জনমতের ও জন অভিপ্রায় অনুযায়ী এটা গঠিত হয়েছে। ওকে, আমরা এই ক্ষেত্রে মানলাম, আমরা তাদেরকে সময়ও দিলাম। কিন্তু গ্রামে একটা কথা বলে, গড় সামলাতে পারে না, যায় বাসুরের গালের ফুরা গালতে। তো এইটা একটা সমস্যা এই সরকারের, যে তার যে কাজ আছে সেই কাজ না করে বাড়তি কাজ করতে গিয়ে গুলমাল লাগাচ্ছে। আপনি এই যে তুফাইল সাহেব, যে অধ্যাপক তুফাইল আহমেদ তো ভাই, তুফাইল আহমেদ, এই তুফাইল আহমেদ, আমাদের প্রথম ব্যবস্থাটা ছিল স্থানীয় সরকার। আপনি জিজ্ঞেস করেন যে এখানে 100 বছর আগের থেকে প্রায় ইউনিয়ন বোর্ড ছিল, তারপরে ইউনিয়ন কাউন্সিল হচ্ছে, ইউনিয়ন পরিষদ। তো এই জায়গাটাকে ক্রমান্বয়ে শেখ হাসিনা এই স্থানীয় সরকারকে স্থানীয় প্রশাসনে পরিণত করেছেন। সরকারের উচিত এই নির্বাচনের দিকে না গিয়ে আপনি স্থানীয় প্রশাসনে যে জনপ্রতিনিধিদের যে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, আমলাতন্ত্রের কাছে ক্ষমতাটা দেওয়া হচ্ছে, এই ক্ষমতাগুলি ফিরিয়ে দেওয়া। যেমন উপজেলা প্রশাসন বলা হয়েছে, এটা উপজেলা পরিষদকে স্থানীয় সরকার নিয়ে উপজেলা সরকার করে দিন, গভর্নমেন্ট করে দিন, ইটস উপজেলা গভর্নমেন্ট করে দিন। তো উপজেলা গভর্নমেন্টের আন্ডারে কী করেন, কিছু কিছু ক্ষমতা দেন না, তাকে পুলিশের ক্ষমতা কিছু দেন, ভূমির ক্ষমতা কিছু দেন, দিয়ে এবং ইউনোকে উপজেলা পরিষদের যে চেয়ারম্যান আছে তার অধীনস্থ করেন। আগে যেভাবে ছিল, এরশাদের আমলে যেভাবে ছিল, উপজেলা যে সাচিবিক দায়িত্ব পালন করবেন। আপনি স্থানীয় সরকারকে আরও ডেভেলপ করতে চান, আপনি জেলা পরিষদকে এবং জেলা প্রশাসনকে একত্রে করে ওইখানে একটা চেয়ারম্যান করেন, যা ডিসি এবং জেলা পরিষদের যে চিফ এক্সিকিউটিভ, এটা এই চেয়ারম্যান, ইলেক্টেড চেয়ারম্যান আন্ডারে থাকবে। এইরকম ইনোভেটিভ কিছু কাজ করে যান। ওইটা না করে আপনি বাসুরের গালের ফুরা গালতে আসছেন কেন? আপনাকে তো এই কাজ করতে বলে নাই। আপনি যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি শুরু করেন, শেষ না করতে পারেন ওই কাজগুলি অত উদ্যোগ নেন, আপনি পটভূমিটা তৈরি করেন, আমরা কনক্লুশনে এসে করব। কিন্তু আপনি অপ্রয়োজনীয় অহেতুক বিতর্ক সৃষ্টি করবেন না। শেখ হাসিনার মতো এটার ফলাফল ভালো হয় না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব এম এ আজিজ। আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের অনেকগুলো পক্ষ হলেও প্রত্যেকের আসলে স্বার্থের সমীকরণ আলাদা। সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক দলগুলোরও প্রত্যাশার জায়গায় সূক্ষ্ম আমরা পার্থক্য লক্ষ্য করছি। আর এই অনৈক্যই কি অন্তর্বর্তী সরকারের সংকট আরো বাড়িয়ে তুলেছে? না, দেখেন, ফেসিবাদীর জন্য বিরুদ্ধে কিন্তু সবাই ঐক্যবদ্ধ আছে, এটার প্রমাণিত। গত 10 তারিখে আপনার নূর হোসেন দিবসে যখন ভারত থেকে শেখ হাসিনা বলল যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, এটাকে অপমান করলে পাঠিয়ে দেব, তখন কিন্তু সব দল, ছাত্র, বিএনপি, জামাত থেকে শুরু করে ছোট বড় সব দল এটাকে প্রতিহত করেছে। কিন্তু এখন যে দ্বন্দ্বটা আমরা দেখছি, এটা হলো সামনে নির্বাচন।
নির্বাচনের জন্য যার যার অবস্থান গোছানোর চেষ্টা করছে। এটা আমি মনে করি যে দেশের ক্রাইসিসে দলগুলো এখন ঐক্যবদ্ধ আছে আমি মনে করি, এবং সবাই মনে করে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বসেছে এই সরকার, কিন্তু আমি আগেও বলেছি এই সরকারটাই অবৈধ, নিজেদেরকেও আবার আরও অবৈধ বানায় ফেলছে। যেমন আপনারা দুইজনই অ্যাডভোকেট, আইন বোঝেন, আমি আইন বুঝি না, কিন্তু আমি তো উপস্থিত ছিলাম। ওত নিয়েছে এই প্রেসিডেন্টের অধীনে, হ্যাঁ, আওয়ামী লীগের প্রেসিডেন্টের অধীনে নিয়ে ওই যখন ওত নেয় তখন বলেছে সংবিধান সমুন্নত রাখার ওত নিয়েছে। তো এই সংবিধান সংস্কারে হাত দিয়েছে, তার মানে ওত ভঙ্গ হয়েছে না? তো ওত ভঙ্গ হলে তো থাকে, তার পজিশন থাকে না তো। সুতরাং এক, দুই হলো অন্তর্বর্তীকালীন শব্দটি সংবিধানে নাই। হ্যাঁ, তত্ত্বাবধায়ক ছিল, সেটাও বাতিল করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার। আবার ছাত্ররা যে আন্দোলন করেছে শুরুর থেকে দেখেন, প্রথমে দাবি ছিল চাকরির কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা টোঠা ইত্যাদি নিয়ে, শেষ পর্যন্ত আরও এরপরে 9 দফা 11 দফা, তারপরে আসে 1 দফা ফেসিবাদ বিলোপ। এই পুরো দফার ভিতরে এখন যে সংস্কারগুলোর কথা আওয়াজ উঠতেছে এই সংস্কারের কোনো শব্দ ছিল না। এখন বলা হয় এটা জনগণের আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা তো অনেক কিছু, তাই না? আকাঙ্ক্ষা তো অনেক কিছু। আকাঙ্ক্ষা যে আমরা 5টা বেসিক নিডস আগে চাই প্রথম, এটার কোনো নিশ্চয়তা নাই, তো সব আলুয়া গেছে, এটা তো পারে নাই। সংস্কার তো পরে। আমি তো বলবো যে মানুষের যে মৌলিক চাহিদা সেটা হলো প্রথম জনগণের আকাঙ্ক্ষা, সেটার তো একটাও পূরণ হয়নি, একটাও কোনো অগ্রগতি নেই, বরং পিছাইছে। আজকে আবার খাদ্যমন্ত্রী বলছে যে আলাউদ্দিনের চেরাগ দিয়ে তোর দাম কমানো যাবে না, ম্যাজিক তো নাই সরকারের হাতে, দাম কমানো যাবে না, তবে রোজার ভিতরে দাম সহনীয় থাকবে, এইটা বলেছে। ওনাকে কিন্তু হায়ার করা হয়েছে, পরে আপনার বিজনেসম্যান হিসেবে তাকে উপদেষ্টা বানানো হয়েছে। তিনি বলেছে ওনাদের হাতে ম্যাজিক নেই। ম্যাজিক নেই আছেন কেন? বাজার ব্যবস্থাপনা বলে কিছু নাই। আগে যে অবস্থা ফ্যাসিস্ট সরকারের সময় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব দখল করে নেওয়ার পরেও যা হলো, আপনারা তো তা এর চেয়েও এলোমেলো করে ফেলছেন। কোনো জায়গায় কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো জায়গায় কোনো নিয়ন্ত্রণ নাই। এখন সংস্কারের নামে ইলেকশন পিছায় নেন, এটা তো আপনার ম্যান্ডেটই নাই। আমি তো বলবো ম্যান্ডেটই নাই। হ্যাঁ, সরকার কেন এগুলি করতেছে? আবার নেক্সট যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্ট এই সংস্কার যদি অনুমোদন না করে তাহলে এটা তো ট্রাশ পেপার, ডাস্টবিনে চলে যায়। আর সেখানে আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন মত। বিএনপি চাইছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, অন্য রাজনৈতিক দল আগে বলছে যে সংস্কার আগে হোক তারপরে নির্বাচন, আবার জাতীয় নাগরিক কমিটি যেমনটি বলছে যে আগে আওয়ামী লীগের বিচার তারপরে নির্বাচন। না, বিষয়টা হলো যে এখানে যার যার একটা ইন্টারেস্ট আছে। আমার কথা হলো যুক্তির দিক থেকে যদি আসেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার, সব রাজনৈতিক দল জনগণ চায় এই সরকার ব্যর্থ হলে রাষ্ট্র বিপদে পড়বে, এই জন্যেই তো সরকারকে সামনে রাখা হয়েছে। তাছাড়া এই সরকার যোগ্য সরকার কেউ বলে না, সরকার পরিচালনা করতে পারতেছে কেউ বলে না। 2 দিন আগে নিউজে সরল মনে প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকার দিয়েছে, সেখানেও তিনি নিজে বলেছেন যে এটা আমাদের কাজ না, আমরা পারছি না, আমরা শিখছি, আমার উপদেষ্টারাও শিখছে। সরকার চালানো তো ট্রেনিং ক্ষেত্র না, শেখার জায়গা না। আপনি পারলেন না, দায়িত্ব নিয়েছেন কেন? সরকারের দায়িত্ব নিলে চালাইতে হবে, মূল কথা। আপনি পারবেন না, ছেড়ে দেন, আপনি অন্যভাবে ছেড়ে দেন, অন্য কোনো প্রসেসে জাতীয় সরকার করেন বা অন্য কিছু করেন, করে ছেড়ে দেন সরকার। যারা পলিটিশিয়ানরা ঠিকই চালাতে পারবে, ছেড়ে দেন, সবাইকে নিয়ে সরকার করে। যেমন ধরেন নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের কোনো বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রয়েছে কিনা সেই প্রশ্নটি আপনার কাছে রাখছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে আলোচনায় আমরা ছিলাম, ত্রয়োদশ নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের কোনো বাস্তবতা আছে কি? না, দেখেন, দেশটা যেমন হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে ওই সময় আন্দোলনরত সব দল মিলে 3 জোটের রূপরেখা করেছিল, 3 জোটের ভিতরে ফাইট করেছে, কিন্তু কেউ মানে নাই। যদি মানে, এখন যেভাবে সরকার চলছে, এই বর্তমান সংবিধানের উপরে চলছে, কিন্তু সংবিধানে কিছু মানে না, কদ্দূর মানে না, এভাবে তো হয় না। যদি জাতীয় সরকার করার আছে, সুযোগ আছে, কারণ এই সরকার তো পারছে না,
সরকার রাজনীতিবিদরাই বলুক, সরকারকে বলুক, অথবা সরকার বলুক যে আমরা পারছি না, আপনারা লেলেন। আলটিমেটলি দেশ তো রাজনীতিবিদরা চালাবে। আপনার রাজনীতিবিদরা যদি ঐক্যমত হয় যে আমরা একমত হতে পারে, যদি একমত হয় যে না জাতীয় সরকার ন্যাচারে করিয়া, যেমন বিএনপির তো ম্যান্ডেট আছে ইলেকশনের পরে জাতীয় সরকার করবে, তাদের সাথে যারা ইলেকশন করবে তাদের জাতীয় সরকার করবে। ইতিমধ্যে তো 8-10 জনের নমিনেশন ছেড়েই দিয়েছে, ছোট পার্টিকে ছেড়েই দিয়েছে। তো জাতীয় সরকার যদি তারা একমত হয়, হ্যাঁ, তা এই অ্যাকশনটা যদি মনে করে যে আমরা নেক্সট সংসদে এটা পাশ করব, ওই সরকার ভ্যাকুম তো তৈরি করা যাবে না। আপনারা আইনজীবী বোঝেন যে ওই পিরিয়ড জাতীয় সরকার যে কাজটা করবে ওই সময়টা নেক্সট পার্লামেন্ট অনুমোদন করবে। হ্যাঁ, তাহলে জাতীয় সরকার ঐক্যমতের ভিত্তিতে হতে পারে। বিএনপি বলছে ক্ষমতায় গেলে তারা জাতীয় সরকার গঠন করবে, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিএনপি জামায়াতের মধ্যে এক ধরনের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। না, এটা টানাপোড়েন রাজনৈতিক ডিফারেন্সও আছে। 1, 2 হলো জামাত ইসলামও মনে করে যে আমরাও একটা বড় অঙ্কের সিট পাই। অর্থাৎ প্রথম দিকে একটা পদ বলছিলই যে ইসলামিক দলগুলোকে নিয়ে তারা ঐক্যবদ্ধ। এখানেও কি নির্বাচন কেন্দ্রিক স্বার্থের সমীকরণ চলছে? এটাই তাই, বিএনপি জামাতের ভিতরে তাই চলছে। এখন জামাত যেটা আমি বলবো যে এইটা তারা ভুল করতেছে, কারণ 96 সালে নিরপেক্ষ নির্বাচন, একক নির্বাচন করছিল, 3টা সিট পাইছিল। এবারে জামাতের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি সিট ভোটার সংখ্যা কিন্তু ফিক্সড, ওরাই ওদের ভোট দেয়, বাইরের লোক কমই ভোট দেয়। সুতরাং এবারে নেই 10টা পাবে। তারা ভাবতেছে যে আমরা প্রথম দিকে ভাবছিল সরকারেই চলে যাব, নির্বাচন যত পিছাবে বিএনপি তত বিতর্কিত হবে, সুতরাং আমরা ইসলামিক দল নিয়ে ক্ষমতায় চলে যাব। এখন ইসলামিক দল তো কেউ জামাতের কাছে যাচ্ছে না, জামাতের ঐক্যের সাথে তো জামাত তো একাই আছে। এখন দেখা গেল যে ছাত্রদের সাথে ভিড়তেছে। এই ছাত্র তো ফাইনালি ইলেকশন যখন শুরু হবে এই ছাত্ররা দেখবেন জিরো হয়ে গেছে, জিরোই হয়ে যাবে, ছাত্ররা কোনো শক্তিই থাকবে না। আমি বলে যাচ্ছি, আপনি দেখবেন ইলেকশনের সময় ছাত্ররা কোনো শক্তি থাকবে না। এবং ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে তাদের নতুন দল আসতে যাচ্ছে। হ্যাঁ, নতুন দল, ওই যে আমিন বানাইছিল না হাসিনা ইলেকশনে, আমিন একটা পার্টি দাঁড়াবে, একটা 3টা পার্টি করছিল না, কিংস পার্টি, একজন ক্যান্ডিডেটের জামানত রক্ষা হয়নি, সব জামানত বাতিল। জনাব এম এ আজিজ, কেন মনে হচ্ছে যে ছাত্রদের নতুন দল কিংস পার্টি হবে? হবে না, সরকারের ভিতরে 3 জন আছে উপদেষ্টা, সরকারের আনুকূল্য। ছাত্ররা যখন ঢাকার বাইরে যায় প্রটোকল পায় না, হেলিকপ্টার নিয়ে ঘুরতেছে না, তো তারপরে কি বলতেছেন, উপদেষ্টাও আছে, বিরোধী দলেও আছে, ইয়াতে ছাত্রদের মধ্যেও আছে, কদ্দূর সরকারের সাথে মিলে কথা বলে, কদ্দূর বিরোধিতা করে। তো এটা তো সবাই বোঝে, এটা তো কেউ অন্ধ না, সবাই বাংলাদেশে রাজনৈতিক সচেতন। এটা কিংস পার্টি তো বটেই। এবং আপনি জেনে রাখেন কিংস পার্টি ওই আমির নির্বাচনে যেভাবে হয়েছে ঠিক ওইভাবে একজন ছাত্রের জামানত থাকবে না, আমি নিশ্চিত বলে গেলাম। আজকে ইলেকশনে গেলে একটা লোকের কোনো থাকবে না। নির্বাচন নিয়ে যখন কথা হয় তখন আওয়ামী লীগের প্রসঙ্গ এভাবেই চলে আসে। সেখানে কিন্তু সম্প্রতি প্রেস সচিব যেমনটি জানিয়েছে যে গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই, কিন্তু আইনগতভাবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো ধরনের বাধা থাকবে কি? না, দেখেন, আইনগতভাবে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে তো অন্য দলের ভিতর থেকেও ইলেকশন করতে পারে। আবার আওয়ামী লীগ যদি ইলেকশন করতে চায়, পার্টি যদি বৈধ থাকে, তাহলে তাকে নিষেধ করবে কীভাবে? তবে আমার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ যে পরিমাণ ক্রাইম করেছে 5ই আগস্টে, যে পরিমাণ এই 15 বছরে, তাদের বিচার করলে তো এমনিই তো সব জায়গায় ক্যান্ডিডেট সব জেলে চলে যাবে। যাকে ধরে তারই 1000 কোটি, হ্যাঁ, যাকে ধরে সেই খুনি আর আসামি। তো আপনার ইলেকশনে তো বিচার তো আগাচ্ছে না, আপনি বলেন যে বিচার, এদেরকে বিচার তো করবে। এখন বিচারে সব আসামি থাকলে তারা ইলেকশন করবে কি করে? ইলেকশন হবে না, করতে পারবে না। চিফ ইলেকশন কমিশনার এই যে আপনার বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা সংস্কারের দায়িত্বে, তিনি বলছেন যে চিফ ইলেকশন কমিশনার বলছে যে ইনি করতে পারে কি, আওয়ামী লীগ ইলেকশন করলে তো আইনগত কোনো সমস্যা, নিষিদ্ধ সেটা সরকার বুঝবে। আমার কথা হলো বিচার করলেই তো আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, বিচার করলেই। সুতরাং সেখানে রাজনৈতিক দল
একটি দল, সরকার পারে, সরকার ইচ্ছে করলে পারে, বিচার করলে পারে। যেমন এখন ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনাল যদি বলে দেয় যে এটা সন্ত্রাসী সংগঠন, বাতিল হতে পারে। কিন্তু রাজনৈতিক দল তো ধরেন অন্য দল তো আরেকটা দলকে গণতান্ত্রিক যুগে তো কইতে পারে না ওই দলকে নিষিদ্ধ করেন। যেটা জামাতকে বলেছিল, 14 দল বসে ডিসিশন দিছিল না যে জামাতকে নিষিদ্ধ করা হোক, এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে দিছে, তারপর রক্ষা করতে পারলো না তো রক্ষা করতে। মোশাররফ আহমেদ ঠাকুর, বাংলাদেশের জনগণ 3টে বিতর্কিত নির্বাচনের সাক্ষী হয়েছে। ত্রয়োদশ নির্বাচন নিয়ে যদি আমরা মোটা দাগে জানতে চাই, 2025 সালে যদি নির্বাচন হয়, কেমন নির্বাচনের প্রত্যাশা রাখছেন? ধন্যবাদ আপনাকে। নির্বাচন আমার আইডিয়া যতটুকু সম্ভব যে বাংলাদেশে যদি একমাত্র রাষ্ট্র নির্বাচনকে ম্যানিপুলেট না করে তাহলে নির্বাচন মোটামুটি নিরপেক্ষ হয়। যেমন ধরুন 3টা নির্বাচনে যে সকল রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য, নির্বাচনকে নির্বাচন প্রক্রিয়াটাকে ধ্বংস করার জন্য, সুষ্ঠু নির্বাচন যাতে না হয়, ভোট চুরি থেকে আরম্ভ করে সবগুলো রাষ্ট্রীয় যন্ত্রগুলো মিলে করেছে। কিন্তু যদি এটা না হয়, জনগণ যদি বুঝতে পারে যে আমি ভোট দিতে পারবো, তাহলে আপনি দেখবেন যে জনগণের চাপে ওই যে কিছু লাইন এমনি সোজা হয়ে যায়, চাপে সোজা হয়ে যায়। দুই দিক থেকে যখন চাপ হয়, অনেক জিনিস বাঁকা জিনিস সোজা হয়ে যায়। তো জনগণ যখন ভোটের মাঠে নেমে যায় তখন এটা সুষ্ঠু হবে। কিন্তু আপনারাই তো বলছেন যে প্রশাসনে এখন আওয়ামী দোসররা অবস্থান করছে। আচ্ছা আসুন, আওয়ামী দোসররা, এই সরকার যেহেতু উদ্দেশ্যহীন, প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে এই সরকারের দৃষ্টিশক্তি স্বচ্ছ নাই। আমি দৃষ্টিশক্তি ডক্টর ইউনূসকে আমরা আমার লোকটাকে এত ভালো লাগে যে উনি বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট গেলেও তো উনাকে আমরা রাষ্ট্রের জন্য কাজে লাগাতে চাই, জাতির জন্য কাজে লাগাতে চাই। কিন্তু যাদের দৃষ্টিশক্তি স্বচ্ছ নয় আপনার সাথে, আপনি 6 মাসে কি বুঝতে পারেন নাই এদের দৃষ্টিশক্তিতে চশমা লাগে কিনা? এদেরকে বাদ দেন। যাদের দৃষ্টিশক্তি স্বচ্ছ নয় বাদ দেন। নাম্বার 2 দেখেন, আজিজ ভাই একটু ছোট্ট করে বলছেন, একটু এলাবোরেটলি বললে ভালো হতো। একজন উপদেষ্টা 6 দিনে 28 বার হেলিকপ্টার চলেছে। একটা বিশেষ স্বনামধন্য ঔষধ কোম্পানির মালিকানাধীন যে মালিকানায় যে এদের 111 সময় এদের বাড়ির ইয়েও ছিল, একজন উপদেষ্টাও ছিল। সেই উপদেষ্টার কি বলে হেলিকপ্টার চড়ছেন মাত্র 6 দিনে 28 বার। জেলার থেকে উপজেলায় গেছেন হেলিকপ্টারে। তো সেইখানে আপনি দেখুন যে আমার কথা হলো যে আপনি এই রকম যারা আছে আয়েশি বিলাসী, এদেরকে বাদ দেন, নাম্বার 1। নাম্বার 2, দুর্নীতিবাদ যারা আছে আপনার এই ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদে কিছু দুর্নীতিবাজ আছে, এগুলোকে বাদ দেন। চাঁদাবাজ আছে, এইগুলিকে বাদ দেন। সমাজে তারপর অদক্ষ যেগুলি আছে উপদেষ্টা, এইগুলিকে বাদ দেন। প্রয়োজনের বেশি কথা বলে, এইগুলিকে বাদ দেন। বাদ দিয়ে ডক্টর ইউনূস, আপনাকে আমরা ত্রাণকর্তা হিসাবেই তো আমরা মনোনীত করেছিলাম। আপনারা তো অনেক আশা নিয়ে আমরা মনোনীত করেছিলাম। আমরা মনোনয়ন দিয়েছি অনেক আশা করে। আপনি বলছেন যে নামগুলি যেগুলি আসছে, আমি যেগুলো চিনেছি এগুলোকে নিয়ে নিয়েছি। আপনি চিনেন তো এই গ্রামীণ আর এনজিও, এর বাইরে আপনি চিনেন না লোকজন, আর চট্টগ্রাম লোক চেনেন। আপনি এই চেনা জানার পরিধিটা একটু বাড়ান, এটা ন্যাশনাল আসপেক্টে করেন। আপনি যমুনার ওই পারে 16টা জেলা আছে, আপনি একটা লোক খুঁজে পান নাই 16টা জেলার থেকে, এটা বলতে হবে। তো এই জন্য আমি বলছি রাষ্ট্র কোনো রাষ্ট্র চালানো সরকার, এটা কোনো ট্রেনিং সেন্টার না, এটা ফিনিশ প্রোডাক্ট। এখানে ফিনিশ প্রোডাক্ট চলে, এখানে কোনো এক্সপেরিমেন্টাল জিনিস চলে না। আপনার যে এক্সপেরিমেন্টাল জিনিসগুলো আছে এগুলো বাদ দিয়ে এখানে রাষ্ট্র আপনি চান, আপনি যদি না জানেন তাহলে জানেন যারা রাষ্ট্র চালাইছে আগে এদের কাছ থেকে জানেন যে রাষ্ট্র চালানোর লোককে। রাষ্ট্র চালানো শুধুমাত্র এই আদর আহ্লাদ দিয়ে হয় না, রাষ্ট্র চালানো শাসন করতে হয়।
শুধু সোহাগ দিয়ে। দিন শেষে নির্বাচিত সরকারের রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের এক ধরনের যে আস্থাহীনতা তৈরি হয়েছে, সেটি থেকে আসলে জনগণ কিভাবে বেরিয়ে আসবে বা রাজনৈতিক দলগুলোর নিশ্চয়তা কিভাবে দিবে? আমি আপনাকে বলি, রাজনৈতিক দলগুলির এই পর্যন্ত বাংলাদেশের 53-54 বছরের যে ইতিহাসটা আছে, ডেভেলপমেন্টের ইতিহাসটা আছে, এটা রাজনৈতিক দলগুলির নেতৃত্বেই হয়েছে। সামরিক সরকারগুলি খুব ভালো করতে পারেননি। এবং আমি এর মধ্যে এক্সেপশন হচ্ছে জিয়াউর রহমানের গভর্নমেন্ট। জিয়াউর রহমান গভর্নমেন্টকে সামরিক শাসন বলা যায় না। জিয়াউর রহমান গভর্নমেন্ট সামরিক শাসন প্রত্যাহারের সরকার এটা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে রাজনৈতিক দলগুলির সময় কেন কথা হয় শুনবেন। মার্শালের সময় 111 গভর্নমেন্টের সময় আমরা দেখছি, 111 সময় আমার হবিগঞ্জের এক বণিক ফ্যামিলি আছে, সে পলাতক ছিল, তার বাসা রেইড হলো। রেইড হওয়ার পরে শোনা গেল যে তার বাসার সব লোকজনকে বলছে উঠানে গিয়ে দাঁড়ান, ঘর থেকে সবাই রেড টেড করে চলে আসছে। পরের দিন বলছে আপনি বাড়ি দিয়ে চলে আসেন। তো এই জায়গা থেকে শোনা যায় লুট হয়েছে তার বাড়ি। তো এইটা এত অন্যায় কর্ম হয়, অন্যায় কাজ হয় মার্শালের সময়, যে তখন এই যে ছোটোখাটো ঘটনাগুলি, যে লুটপাটের ঘটনাগুলি, এগুলি আলোচনায় আনার সময় থাকে না। তো এই জন্য আমি বলি, যা আছে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে ভালো কাজ হয়েছে, অন্যান্য অনির্বাচিত সরকারের সময় ভালো কাজ হয় না। তো এই জন্য আমি আপনি বলছি, দিন শেষে আমাকে রাজনৈতিক দলগুলির সম্বন্ধেই, রাজনৈতিক দলগুলির নেতৃত্বে যেতে হবে। রাজনৈতিক দলগুলি, আপনি আলী রিয়াজের কথা বলি, আলী রিয়াজ গত 10 বছরে উনি কয়েক হাজার লোকের সাথে কথা বলেছেন। আর একজন খারাপ রাজনৈতিক কর্মী যে এলাকাতে ইলেকশন করবে চিন্তা করে, সে মাসে কয়েক হাজার লোককে সাক্ষাৎকার দেয়। তো এই যে বিষয়টা, যেটা একজন খারাপ রাজনৈতিক কর্মীও মাসে কত হাজার কাপ চা খাওয়ায় মানুষকে। তো এই যে বিষয়টা আমি আপনাকে বলছি যে এইটা দিন শেষে আমাকে প্রয়োজনে আমরা বলবো যে রাজনৈতিক দলের প্রতি যদি কোনো উপদেশ থাকে, সংস্কার প্রস্তাবনা থাকে, আমরা এটা বলতে পারি যে ভাই আপনারা এইভাবে চললেন না, এই কাজগুলিকে আরও সুন্দর করেন, আরও রাজনৈতিক দলগুলিতে আরও শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ, পরিশীলিত মানুষ, আইন জ্ঞান যারা মানুষ, পড়াশোনা যারা মানুষ যাতে অ্যাকোমোডেট হয়। আমরা দলের বড় দলগুলির নেতৃত্বের কাছে এই কথাগুলি বলতে পারি যে আপনারা রেশনাল লোকজনগুলিকে সামনে আনেন। ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর, ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক, এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।